হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেস কোচিং সেন্টার। আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের যে মাই ডায়েরি আছে ক্লাস 7-এর, সেটার পার্ট 3 অর্থাৎ ইউনিট 3। ইউনিট 1 এবং 2 আমি অলরেডি দিয়েছি, ইউনিট 3 আজকে আমরা দেখব। আগের দিন এই গল্পটা সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম যে একটা 13 বছরের ছোট বাচ্চা মেয়ে অ্যানি ফ্র্যাঙ্ক, সে তার ডায়েরিতে লিখছে, পরবর্তীকালে সেটাই কিন্তু বই আকারে বেরিয়েছিল। তবে একদিন কয়েকটা জায়গায় কনফিউশন ছিল, কনফিউশনটা বলতে ডায়েরিতে কী সম্পর্কে কী লিখছে সেটা আমরা বুঝতে পারিনি। আজকে এসে পুরো গল্পটা যখন দেখবো আমরা, পুরোটা কিন্তু কনফিউশনটা আজকে ক্লিয়ার হবে, ঠিক আছে? তো এটা মন দিয়ে দেখো। I haven't written for a few days because I wanted first of all to think about my diary. আমি কয়েকদিন ধরে লিখিনি। কেন? কারণ আমি প্রথমে আমার ডায়েরি সম্পর্কে ভাবতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি। আমার ডায়েরিটি কী নিয়ে লিখবো, কী হতে চলেছে সেটা বিষয়ে আমি ভাবতে শুরু করেছিলাম, সেই জন্য আমি লিখিনি কয়েকটা দিন। কেন? ওই টাইমটা মনে করো, আগের দিন আমরা ইনটু 2-তে দেখেছি মনডে 15 জুন ছিল, আজকে হচ্ছে স্যাটারডে 20 জুন, অর্থাৎ 5 দিন পরে। ইটস অ্যান অড আইডিয়া ফর সামওয়ান লাইক মি টু কিপ এ ডায়েরি। এই আমার মধ্যে এত একটা বাচ্চা ছোটো মেয়ের জন্য ডায়েরি রাখার কেমন একটা অড আইডিয়া, না অদ্ভুত ধরনের একটা বিষয়। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর। এমন বিষয়টা নয় যে আমি প্রথমবার লিখছি বলে বা কখনো লিখিনি বলে আমার এই বিষয়টা লাগছে, বাট বিকজ ইট সিমস টু মি দ্যাট নাইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস। বিষয়টা আমার বা অন্য কারোর ক্ষেত্রে বিষয়টা কিন্তু নয়, মানে আমি লিখছি এমন বিষয়টা কিন্তু নয়। তাহলে কি? উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনবোজমিং অফ এ 13 years old স্কুল গার্ল। একটা 13 বছরের ছোট বাচ্চা মেয়ের যে মনের কথা, সেগুলো শোনার জন্য কারো যে ইন্টারেস্ট থাকবে, সেটা কি হতে পারে? স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার? সে যাই হোক, আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। বাট মোর দ্যান দ্যাট, কিন্তু সেটার থেকেও বেশি হচ্ছে, আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই বারিড ডিপ ইন মাই হার্ট। আমি লিখতে চাই এটা ঠিক, কিন্তু তার থেকেও বড় জিনিস, তার থেকেও বেশি কিছু কি আমার ভিতরে, আমার হৃদয়ে যে বিষয়গুলো প্রথিত আছে গভীরে, সেটা দুঃখ হতে পারে, সেটা আনন্দ হতে পারে, সেই বিষয়গুলো আমি ডায়েরির মাধ্যমে তুলে ধরতে চাই, সেগুলো এক্সপ্রেস করতে চাই। কেন? দেখো কারণটা পরের লাইন দেওয়া আছে। দের ইজ সেইং দ্যাট পেপার ইজ মোর পেটেন্ট দেন ম্যান। একটা প্রবাদ বাক্য আছে যে কাগজ মানুষের চেয়ে বেশি ধৈর্যশীল। ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলানকলি ডেজ। এই চিন্তাটা একদিন আমার মাথায় আসে। কোন দিন? একটা মেলানকলি ডেজ, একটা বিষাদময় দিন। হোয়াইল আই স্যাট চিন ইন হ্যান্ড, ফিলিং টু বোর্ড অ্যান্ড লিভ ইভেন টু মেক আপ মাই মাইন্ড ওয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম। এই চিন্তাটা আমার সেই দিন আসে, যে ডায়েরি লেখার চিন্তাটা, সেটা আমার সেই দিন আসে, সেই মেলানকলি ডেজ, একটা দুঃখময় বিষাদময় দিনে আমার আসে। সেদিন আমি বসে বসে ভাবছিলাম, খুব ক্লান্ত ছিলাম এবং একটা দুর্বল টাইপেরও ছিলাম। সেদিন ভাবছিলাম যে বাইরে যাব না বাড়িতেই থাকবো। তখন মাথায় আমার চিন্তাটা এলো, ইয়েস, দেয়ার ইজ নো ডাউট দ্যাট পেপার ইজ পেটেন্ট অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ড টু শো দিস কার্ডবোর্ড কভার্ড নোটবুক। হ্যাঁ, এটা ঠিক যে এই পেপার কিন্তু অনেক ধৈর্যশীল, মানে কাগজ খুব ধৈর্যশীল, ঠিক আছে, কিন্তু আমি এই কার্ডবোর্ডটা কভার করা যে নোটবুক, মানে ওই ডায়েরিটার কথা বলছি, এটা আমি কাউকে দেখাতে চাই না। আই ডোন্ট ইন্টেন্ড, আমার সেটা ইচ্ছা নেই। বিয়ারিং অফ প্রাউড অফ মাই ডায়েরি 21, আমি এইটা নিয়ে কারোর সামনে গর্ব করতে চাই না যে আমি ডায়েরি লিখেছি, সেটা দেখাতেও আমি চাই না। আনলেস আই ফাইন্ড এ রিয়েল ফ্রেন্ড, বয় ওর গার্ল, প্রবাবলি নোবডি কেয়ার্স। যতক্ষণ না আমি একটা মনের মতো বন্ধু খুঁজে পাচ্ছি যাকে আমি সব কথা শেয়ার করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এই ডায়েরি কাউকে দেখাতে চাই না। সেটা হতে পারে ছেলে বন্ধু বা হতে পারে মেয়ে বন্ধু। কারণ অন্য কেউ যদি দেখে, তাহলে এই 13 বছরের একটা বাচ্চা মেয়ে তার হৃদয়ের কথা বা তার জীবনের কথা, এগুলো কিন্তু কেউ শুনবে না। প্রবাবলি নোবডি কেয়ার্স, কেউ কেয়ার করবে না। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার।
The reason for my starting a diary, it is that I have no such real friend. এবার আমি আমার ডায়েরি লেখার আসল কারণটা কিন্তু বের করছি, মানে রুট অফ দ্য ম্যাটার, মানে যে সমস্যা, মানে যেটা বিষয়বস্তুটা কী, ডায়েরি লেখার জন্য কী কারণ সেটা আমি বলছি। দ্য রিজন ফর মাই স্টার্টিং এ ডায়েরি, ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড। আমার কোনো ভালো বন্ধু নেই, ভালো বন্ধু বলতে ঘনিষ্ঠ কোনো বন্ধু নেই, রিয়েল ফ্রেন্ড নেই, বেস্ট ফ্রেন্ড নেই। নেক্সট দেখো, লেট মি পুট ইট ক্লিয়ারলি, আমাকে এই বিষয়টা ভালো করে বোঝাতে দাও। সিন্স নো ওয়ান উড বিলিভ দ্যাট এ গার্ল অফ 13 ফিলস হারসেলফ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। বলছে এই কথাটা কি কেউ বিশ্বাস করবে? কেউই করবে না। কোন কথাটা? যে 13 বছরের একটা মেয়ে এই এত বড় পৃথিবীতে একা। নর ইজ ইট সো। বলছে এটা কি বিশ্বাস করার কথা? কিন্তু আমার এটা নয়ও, মানে আমি 13 বছরের একটা মেয়ে, আমি কিন্তু একা নইও পৃথিবীতে। কেন? আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস অ্যান্ড এ সিস্টার অফ 16। আমার প্রিয় বাবা মা আছে, একটা 16 বছরের একজন দিদি আছেন। আই নো অ্যাবাউট 30 পিপল হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস। আমি আবার এমনও 30 জন মানুষকে জানি যাদেরকে বন্ধু বলা যেতে পারে। আই হ্যাভ রিলেশনস, আন্ট অ্যান্ড আঙ্কেলস। আমার কাকু কাকিমাদের সঙ্গে সম্পর্ক আছে। হু আর ডার্লিং টু, তারাও কেউ আমার কাছে খুব প্রিয়। এ গুড হোম, একটা সুন্দর বাড়ি আছে। নো আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং। অর্থাৎ আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমার কোনো একটা বন্ধুর অভাব আছে বা প্রিয়জনের অভাব আছে, আমি কি একা হতে পারি? না। বাট ইটস দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস। কিন্তু আমার এই যে সমস্ত বন্ধুগুলো আছে তাদের সবারই বিষয়টা একই। কেমন? জাস্ট ফান, জোকিং, নাথিং মোর। মজা করো, ঠাট্টা করো, ইয়ার্কি করে, প্র্যাকটিক্যাল জোকিং করা, এর চেয়ে বেশি কিছু না। আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড। মানে সাধারণ কোনো কথাবার্তার বাইরে আমি আর কোনো কথাবার্তা বলতে পারি না। উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল। আমি কখনোই কোনো একটা বন্ধুর খুব ক্লোজ হতে পারিনি, খুব কাছাকাছি বন্ধু কিন্তু হতে পারিনি, আর এটাই হচ্ছে সমস্যার মূল কারণ। পারহ্যাপস আই ল্যাক কনফিডেন্স, হয়তো আমার সম্ভবত আমার কনফিডেন্সের অভাব, আত্মবিশ্বাসের অভাব। বাট এনিওয়ে, দেয়ার ইট ইজ এ স্টাবন ফ্যাক্ট অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট। সম্ভবত এটা আমার কোনো একটা আত্মবিশ্বাসের অভাব, কিন্তু যাই হোক, ব্যাপারটা এরকমই যে একটা স্টাবন ফ্যাক্ট বলতে কি একটা দৃঢ় যে বিষয়, যে আমি পরিবর্তন হব না, অপরিবর্তনের যে ব্যাপার, বিষয়টা মনে মনে এই বিষয়ের ব্যাপারে আমি বোধহয় কিছু করতেও পারবো না। আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট। আমি এই বিষয়ে কিছু করতে পারবো না। আমার এই যে দৃঢ়চেতা বিষয়টা, একদম যে ধরে বসে থাকে জেদ, এই জেদটাকে আমি কিছু করতেও পারবো না। হেন্স দিস ডায়েরি ইন অর্ডার টু এনহ্যান্স ইন মাই mind's eye the picture of the friend for whom I have waited so long. তার জন্য এই ডায়েরি, যেখানে আমি আমার বন্ধুর, মানে আমার মানসচক্ষতে, মাইন্ডস আই বলতে মানুষচক্ষু, যেটা ভিতরের যে অন্তর্নিহিত যে চোখ বলি আমরা, সেই মানুষচক্ষতে বন্ধুর যে প্রতিকৃতিটা, সেটা আরও ভালো করে ডেভেলপ করতে, এনহ্যান্স করতে পারবো, সেটা আরও উন্নততর করতে পারবো, ভালো করতে পারবো। সেই বন্ধুর জন্য আমি ওয়েট করে বসে আছি। মানে আমার বন্ধু সেরকম নেই, ক্লোজ বন্ধু নেই, তো কী হয়েছে, ডায়েরির মাধ্যমে আমি সেই বন্ধুরই একটা ইমেজ ফুটিয়ে তুলবো এবং সেটাকে আরও ভালো সুন্দর করে করব। আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন এ সিরিজ অফ ব্যাড ফ্যাক্টস ইন এ ডায়েরি লাইক মোস্ট পিপল ডু। প্রতিদিনের যা যা কাজ সাদামাটা যেরকম লোকেরা লেখে, সেরকম ডায়েরি কিন্তু আমি লিখতে চাই না। বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড। উপরন্তু রাদার, মানে আমি এই ডায়েরিটাকে আমার একজন বন্ধু হিসেবে দেখতে চাই, মানে বন্ধু বানাতে চাই। অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিটি। আমি আমার এই ডায়েরি বন্ধুকে কি বলে ডাকবো? কিটি বলে ডাকবো। নো ওয়ান উইল গ্র্যাপস হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইফ আই বিগিন মাই লেটার্স টু কিটি জাস্ট আউট অফ দ্য ব্লু। সো এভেল্ট unwillingly I will sit by sketching in brief the story of my life. তার মানে
কেউ ধরতেই পারবে না যে আমি কী বিষয়ে কথা বলছি, মানে আমার ডায়েরিকে আমি কী বিষয়ে, বন্ধুকে আমি কী বিষয়ে কথা বলছি, হঠাৎ করে আমি কিটিকে কী লেখা শুরু করছি, মানে কী চিঠি লিখছি, এই বিষয়টা কিন্তু অনিচ্ছাকৃতভাবে হলেও আমার জীবনের কিছুটা রূপরেখা আমি এই ডায়েরিতে লিখবো, মানে আমার বন্ধুকে আমি জানাবো। আমার জীবনের কিছুটা সময়, সংক্ষিপ্ত হোক, একটু ব্রিফ হোক, অসুবিধা নেই, কিন্তু আমি অনিচ্ছাকৃতভাবে হলেও কিছুটা আমি আমার বন্ধু কিটিকে জানাবো, মানে লিখে রাখবো ডায়েরিতে আমি। ঠিক আছে, তারপরে দেখো, মাই ফাদার ওয়াজ 36 when he married my mother. আমার বাবার বয়স তখন 36 যখন তিনি আমার মাকে বিয়ে করেন। হু ওয়াজ দেন 25, যার বয়স তখন 25 বছর। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্র্যাঙ্কফর্ট অন মেইন, জার্মানির ফ্র্যাঙ্কফর্ট অন মেইনে 1926 খ্রিস্টাব্দে আমার দিদি জন্মগ্রহণ করেন। আই ফলোড অন জুন 12, 1929, আর আমি জন্মগ্রহণ করি কবে? 1929 খ্রিস্টাব্দের 12ই জুন। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933, আমরা জার্মানি থেকে হল্যান্ডে চলে যাই। কোথায়? হল্যান্ডে, মানে দেশ মানে স্থানান্তর হয়ে গেলে সেটাকে এমিগ্রেট বলে। তো সেখানে চলে যায় কখন? 1933-তে, 1933, হোয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রেভিস এনভি। এনভি কোম্পানি একটা ম্যানেজিং ডিরেক্টর পদে বাবা যুক্ত হয়। The rest of our family, however, felt the full impact of Hitler's anti-Jewish laws. So life was filled with anxiety. রেস্ট অফ আওয়ার ফ্যামিলি বলতে ফ্যামিলির অন্যান্য সদস্য যারা ছিল তারা কিন্তু হিটলারের অ্যান্টি জিউস যে ল ছিল সেই লতে কিন্তু তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, মানে লাইফ পুরোপুরি অ্যাংজাইটি হয়ে গেছে, একদম হেলে পরিণত হয়েছিল। এই যে হিটলারের অ্যান্টি জিউস ল, এটা বলি, হিটলার, অ্যাডলফ হিটলার, জার্মানি সবাই নাম শুনেছি আমরা। তিনি একজন অত্যাচারী একজন শাসক ছিলেন জার্মানির, যিনি কিনা তার প্রকৃত জার্মানদের বাদ দিয়ে বাকি যে যে জাতি সেখানে ছিল সেই দেশে তাদেরকে মেরে ফেলার একটা নীতি চালু করেছিলেন, ইহুদি বিদ্বেষ নীতি। সেই নীতিটা হচ্ছে ইহুদি বিদ্বেষ নীতি, মানে ইহুদি ছাড়াও আরও অন্যান্য ব্ল্যাকিস কমিউনিটি যারা ছিল বা ইহুদি কমিউনিটি, জিউস কমিউনিটি যারা ছিল তাদের সমস্তকে তিনি মেরে ফেলার চেষ্টা করেছিলেন, এবং তিনি একে একে নৃশংসভাবে তাদেরকে খুঁজে খুঁজে দেশ থেকে মারতেন। আমাদের ব্রিটিশরা যেরকমভাবে 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড করেছিল, এটা ম্যাসাক্রে করেছিল, গণহত্যা করেছিল, ঠিক হিটলার তার থেকেও ভয়ঙ্করভাবে কিন্তু জার্মানিতে ইহুদিদেরকে হত্যা করেছিলেন, যার জন্য পৃথিবীর ইতিহাসে তিনি একজন কুখ্যাত সম্রাট হিসেবে পরিচিত, খুবই নৃশংস একজন হত্যাকারী হিসেবে পরিচিত। তো এই যে হিটলারের ইহুদি বিদ্বেষী যে নীতি, সেই নীতির প্রভাব কিন্তু এই ফ্র্যাঙ্ক ফ্যামিলিতেও কিন্তু পড়েছিল। এরা তো চলে গিয়েছিল হল্যান্ডে, কিন্তু এদের যে বাকিরা ছিল ফ্যামিলির তারা কিন্তু তার শিকার হয়েছিল। ইন 1938 মাই টু আঙ্কেলস, মাই মাদার্স ব্রাদার্স, মানে মামা, আমার দুই মামা 1938 খ্রিস্টাব্দে এসকেপ টু দ্য ইউএসএ, তারা ইউএসএ চলে যায়, কোনোরকম পালিয়ে তারা ইউএসএ চলে যায়। মাই ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু আস, শি ওয়াজ দেন 73, আর আমার বৃদ্ধ যে ঠাকুমা ছিল সে, তার কত বছর বয়স ছিল? 73 বছর বয়স ছিল, সে আমাদের কাছে চলে এসেছিল। গ্র্যানি ডায়েড ইন জানুয়ারি 1942, 1942 খ্রিস্টাব্দে ঠাকুমা মারা যায়। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ শি ইজ প্রেজেন্ট ইন মাই থটস অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল। কেউ কখনো এই বিষয়টা জানতেই পারবে না। কোন বিষয়টা? যে তিনি আমার চিন্তা ভাবনায়, আমার মনন জগতে কতটা তিনি জুড়ে রয়েছেন এবং আমি তাকে এখনও পর্যন্ত কতটা ভালোবাসি। মানে সে তার ঠাম্মার খুব প্রিয় ছিল এবং তিনি তাকে খুব ভালোবাসতেন। তারপরে দেখো, ইন 1934 আই ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য মন্টেসরি কিন্ডার গার্ডেন অ্যান্ড কন্টিনিউড দেয়ার। 1934 খ্রিস্টাব্দে আমি মন্টেসরি কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি হয়েছিলাম
এবং সেখানেই কন্টিনিউ পড়া চালিয়ে গিয়েছিলাম। নেক্সট পেজ দেখো, ইট ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার, স্কুল শেষের একদম শেষ বছর যেটা। আই ওয়াজ ফ্রম সিক্স বি, আমি ছিলাম তখন 6B-তে। when I had to say goodbye to মিসেস কে, তখন আমাকে মিসেস কে গুড বাই জানাতে হয়েছিল, মানে বিদায় জানাতে হয়েছিল। মিসেস কে, উই বোথ ওয়েপ্ট, আমরা দুজনেই খুব কেঁদেছিলাম, মানে টিচার ছিল স্কুলের। ইট ওয়াজ ভেরি স্যাড, এটা আমার কাছে খুবই একটা দুঃখের ছিল। ইন 1941 আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট টু দ্য জিউস সেকেন্ডারি স্কুল। 1941 খ্রিস্টাব্দে আমার দিদি মার্গটের সাথে আমি ইহুদি সেকেন্ডারি স্কুলে চলে যাই, সেখানে ভর্তি হই। সি ইন টু দ্য 4th ফর্ম অ্যান্ড আই ইন টু দ্য ফার্স্ট। সে হয়েছিল 4th ক্লাস, 4th স্ট্যান্ডার্ড ক্লাস, আর আমি ফার্স্ট স্ট্যান্ডার্ড মানে 1। সো ফার এভরিথিং ইজ অল রাইট উইথ দ্য 4 of us, হেয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে। এতদিন পর্যন্ত আমাদের 4 জনের জন্য সব কিছুই ঠিকঠাক চলছিল, এবার আমি বর্তমান দিনে আছি। মানে এতদিন পর্যন্ত সে অতীতের দিনগুলোর কথা স্মৃতিচারণা করছিল এই ডায়েরির মাধ্যমে, তারপরে বলছে আমি এবার বর্তমানে আছি। মানে এই যে সময়টা 1939 থেকে 1945 পর্যন্ত যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ডটা, এই সময়টা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একটা বিশাল একটা প্রভাব পড়েছিল, একটা বিরাট ইমপ্যাক্ট ছিল। এটা সাহিত্য জগতে যদি দেখি আমরা, বা যে কোনো সামাজিক জীবনেও যদি দেখি আমরা, এটা কিন্তু একটা বিশাল ইমপ্যাক্ট করেছিল। তারই কিছুটা ইমপ্যাক্ট কিন্তু এখানে। তার উপর আবার হিটলারের ইহুদি বিদ্বেষ যে নীতি, তার জন্য কিন্তু মানুষের একটা, জার্মানির মানুষ বিশেষ করে যারা ওখানে ইহুদি জাতি যারা থাকতো, তাদের একটা যে সমস্যা সেটা কিন্তু প্রকট হয়েছিল। মানুষের মধ্যে আনস্টেবিলিটি দেখা যেত, চিন্তায় ভাবনায় কোনো রকম কী বলবো জড়তা ছিল প্রচণ্ড পরিমাণে। এই বিষয়গুলো কিন্তু সেই সময় দেখা যেত, একটা ছন্নছাড়া বিষয় সেই সময় কিন্তু হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড। আর এটাও কিন্তু সেই সময় লেখা তার ডায়েরি। পরবর্তীকালে এই ডায়েরি থেকেই কিন্তু বইকে পাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, তো এই মায়ের ডায়েরিতে দেখবে তোমরা পার্ট 1, ইউনিট 1 এবং ইউনিট 2 একসঙ্গে দেওয়া আছে। ইউনিট 3 আজকে দিলাম। ঠিক আছে, এটা ভালো করে দেখবে। যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।